তো নেক্সট আমরা এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। তো এখানে যেটা আছে আমরা সাধারণভাবে খুব কমনভাবে এটা আসবো যে একদম প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছে, একদম প্রথমেই বলা হয়েছে যে ক্রোমোজোম কাকে বলে। দেখো ক্রোমোজোম কাকে বলে, বা এখানে বলছে এবং হচ্ছে জিনের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। ক্রোমোজোম কি? ক্রোমোজোম থাকে কোথায়? আমরা জানি যে ক্রোমোজোম হচ্ছে যে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকাগুলি থাকে, সেই নিউক্লিয় জালিকাগুলি ঠিক কোষ বিভাজনের সময় পাচিত মানে গুটিয়ে পাক্ষে, ঠিক আছে, ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোম কাকে বলছে? বলছে ইউক্যারিওটিক কোষের, এক মিনিট, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় জালক থেকে সৃষ্ট, যেটাকে আমি বলছিলাম ক্রোমাটিন জালিকাও বলা হয় এটাকে, নিউক্লিয় জালক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে দণ্ডাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি ও বিবর্তনে সাহায্য করে, তাকে ক্রোমোজোম বলে। ঠিক আছে, পরিব্যক্তি বিবর্তন, এটা আমরা আসবো, মিউটেশন বলা হয় এটাকে। মিউটেশন, বিবর্তন হচ্ছে ইভলিউশন, এতে সাহায্য করে, তাকে আমরা বলছি কি ক্রোমোজোম। জিন কাকে বলছে? জিন হচ্ছে কি? জিন হচ্ছে ক্রোমোজোমেরই একটা পার্ট, ঠিক আছে, যারা জিনগত মানে যারা হচ্ছে একটা বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন করে। জিন ক্রোমোজোমের অপর একটি উপরে আর কি যে নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাসে অবস্থান করে, ঠিক আছে, জিনটা সেই অবস্থানটাকে আমরা কি বলছি? লোকাস, ঠিক আছে। এবার জিন হচ্ছে বৈশিষ্ট্য যদি দেখি, জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। এটি ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ যা প্রোটিন সংশ্লেষের জন্য সংকেত বহন করে, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যটাকে বহন করবে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে, ঠিক আছে। এবার এদের মধ্যে সম্পর্কটাকে বোঝার চেষ্টা করি, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক। দেখো একটা ক্রোমোজোম যদি ধরি আমি, একটা ক্রোমোজোম যদি ধরি, বা এক সেকেন্ড, একটা ক্রোমোজোম যদি ধরি, একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ আছে, ক্রোমোজোমের আমরা ছবি আঁকবো এখানে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। এবার এই ক্রোমোজোমের মধ্যে থাকে কে? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, অর্থাৎ ডিএনএ, ক্রোমোজোমটা কি দ্বারা গঠিত? ডিএনএ আর প্রোটিন, এই দুটো দ্বারা ক্রোমোজোম গঠিত হয়। এবার এই ডিএনএ এর জিন কোনটা? জিন হচ্ছে ডিএনএ এর ক্ষুদ্রতম একক যা বংশগত বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ আমি যদি ধরি এটা একটা ডিএনএ, ওকে, এটা একটা ডিএনএ। এবার জিন কোনটাকে বলছি? এবার এদের ধরো কোনো একটা অংশ আমি যদি কেটে নিই, কোনো একটা অংশ, এই অংশটা যে হচ্ছে বংশগত বৈশিষ্ট্য কি করবে, এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে বংশগত বৈশিষ্ট্যকে বহন করবে, সেটাকে বলছে জিন। বা মানে এটা জিন হতে পারে, এবার এটা জিন নাও হতে পারে। অর্থাৎ যেটা জিন আছে সেটাকে আমরা বলছি কি? জেনেটিক ডিএনএ, বুঝবে কথাটা, জেনেটিক ডিএনএ। আর যেখানে জিন নেই সেটাকে আমরা কি বলছি? নন জেনেটিক ডিএনএ। নন জেনেটিক ডিএনএ অর্থাৎ যেখানে জিন থাকবে সেটাকে বলবো জেনেটিক ডিএনএ। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, মানে ক্রোমোজোম ডিএনএ দ্বারা গঠিত। আবার ডিএনএ এর যে অংশ যারা বংশগত বৈশিষ্ট্য বহন করে তারাই হচ্ছে কি? জিন। মানবদেহে ক্রোমোজোম কয় প্রকার? কি কি এদের বিন্যাস? ক্রোমোজোম হচ্ছে মানবদেহে হচ্ছে দুই প্রকার, অটোজোম যেটা আমাদের দেহে থাকে কতগুলো? 22 জোড়া, 22 জোড়া অটোজোম থাকে, ঠিক আছে, এবং দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। এটা হচ্ছে বিন্যাস হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 22 জোড়া মানে 44, দুজনের ক্ষেত্রে কিন্তু সেম, পুরুষ স্ত্রী দুজনের ক্ষেত্রে সেম, কিন্তু পুরুষদের ক্ষেত্রে হচ্ছে XY, ঠিক আছে, সেক্স ক্রোমোজোমটা আলাদা, ওই জন্য এদেরকে আমরা কি বলি? পুরুষদের ওই জন্য বলা হয় কি, মনে রাখবে, হেটারো গ্যামেটিক মেল বলা হয়। আর স্ত্রীদের কি বলা হয়? স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, যেই কারণে এদেরকে কি বলা হয়?
হোমোগ্যামেটিক, ঠিক আছে, ফিমেল বলা হয়, হোমোগ্যামেটিক ফিমেল বলা হয়, হেটেরোগ্যামেটিক মেল এবং হোমোগ্যামেটিক ফিমেল। নেক্সট আসছি অটোজোম। অটোজোম ও সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম হচ্ছে যে সকল ক্রোমোজোম দেহের বাইরে, দেহের সাধারণত বৈশিষ্ট্য বহন করে, মানে দেহের, ধরো আমাদের চোখের কালার কেমন হবে, আমাদের চুলের টেক্সচার কেমন হবে, গায়ের রং কেমন হবে, হাইট কেমন হবে, এগুলো নির্ধারণ করে, সেগুলোকে আমরা বলছি অটোজোম। আর সেক্স ক্রোমোজোমগুলো যেগুলো আমাদের সেক্সকে নির্ধারণ করে, মানে স্ত্রী বা পুরুষ সেই সেক্সটাকে নির্ধারণ করে, তাকে বলছি আমরা সেক্স ক্রোমোজোম। হ্যাপ্লয়েড কাদেরকে বলেছে? এন সংখ্যক। এই হ্যাপ্লয়েড কোথায় দেখতে পাই আমরা? জনন কোষ বা গ্যামেটকে বলা হয় হ্যাপ্লয়েড, ঠিক আছে। গ্যামেট বা জনন কোষে এক সেট ক্রোমোজোম থাকায় এদেরকে হ্যাপ্লয়েড বলা হয়, যেখানে মানুষের ক্ষেত্রে এন সমান হচ্ছে 23। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই ক্রোমোজোমের সেট বিভিন্ন রকম হয়, এবং হ্যাপ্লয়েড সেট কোনটা বলছে? এন সংখ্যক সেট। মানে কি, আমাদের ধরো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিপ্লয়েড ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে, কিন্তু হ্যাপ্লয়েড কাদের দেখা যায়? যারা হচ্ছে কি বলে যে যেমন জনন কোষ, ঠিক আছে, অর্থাৎ ক্রোমোজোম সিঙ্গেল থাকবে, একটা একটা করে থাকবে। ডিপ্লয়েড মানে কিরকম? ক্রোমোজোম কিন্তু ডিপ্লয়েড মানে একটা ক্রোমোজোম, ওকে, আসবে এরপরে। ডিপ্লয়েড একটা ক্রোমোজোম, তার পাশে ধর মনে করো এটা কিন্তু ডিপ্লয়েড সেট, সেম থাকবে, হ্যাঁ, এটা কিন্তু ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, ওকে। এটা হচ্ছে একটা, হচ্ছে এদের মধ্যে একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, আর একটা হচ্ছে কি ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। বোঝা গেছে? হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম এন্ড there is a difference between haploid set of chromosome and diploid set of chromosome, okay. নেক্সট, এবার আসছি নেক্সট পেজ। দেখো এবার ডিপ্লয়েডের কথা এখানে বলে দিয়েছে যে ডিপ্লয়েড কোনটাকে বলছে, ডিপ্লয়েড কোনটাকে বলছে, ডিপ্লয়েড, ডিপ্লয়েড, ডিপ্লয়েডের ক্ষেত্রে দেহকোষে দুটি হ্যাপ্লয়েড সেটের, যেটাকে আমি আগের ছবিতে দেখেছিলাম, যেখানে 2n সমান হচ্ছে 46, 2n সমান 46। মানুষের ক্ষেত্রে তাহলে n যদি 23 হয়, তাহলে 2n কত হবে? n ইন্টু 2, 2 মানে সমান কত হচ্ছে? তাহলে 23 গুণিতক 2 সমান কত হচ্ছে? 46, 46টা। ট্রিপ্লয়েড সেট, ট্রিপ্লয়েড একই হবে 3n। কোথায় দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে দেখা যায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 সেট ক্রোমোজোম, এটা অনেক সময় যে ট্রিপ্লয়েড কোথায় আমরা দেখতে পাই, ওকে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। একটা ক্রোমোজোমের ছবি তোমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। ক্রোমোজোমের গঠন, এই যে ক্রোমোজোমের মাঝের এই অংশটাকে আমরা বলছি কি? সেন্ট্রোমিয়ার, ওকে ওকে। একদম প্রান্তের অংশগুলোকে বলা হয় টেলোমিয়ার, এবং এই যে ক্রোমোজোমের এই এক একটা হচ্ছে ক্রোমাটিড, এবং এরা হচ্ছে পরস্পরের, এদেরকে আমরা বলতে পারি কি? যে সিস্টার ক্রোমাটিড, ওকে, এদেরকে আমরা বলতে পারি সিস্টার ক্রোমাটিড। তাহলে কি কি থাকে একটা ক্রোমোজোমের মধ্যে? ঠিক আছে, ক্রোমাটিড থাকে, ক্রোমাটিড দেখালাম, এবং 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, মাঝের যে অংশ, কাইনেটোকোর, এই সেন্ট্রোমিয়ারেই থাকে আর কি। কাইনেটোকোর অবস্থিত প্রোটিন নির্মিত চাকতির মতো, যা কোষ বিভাজনের সময় বেমতন্তু বা স্পিন্ডল ফাইবারে ধরে রাখে, মানে বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমটাকে এখানে থাকে, এখানে চাকতির মতো একটা অংশ থাকে, ঠিক আছে, এরকম দেখতে। এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি কি? কাইনেটোকোর, এটাকে আমরা বলছি কাইনেটোকোর, ওকে, কাইনেটোকোর থাকে। নেক্সট, তারপর বলেছে যে টেলোমিয়ার একদম প্রান্তে থাকে, টেলোমিয়ার, আবার এখানে আমি কি দেখাচ্ছি, এটা একটা ক্রোমাটিড, ওকে, আর এটা একটা ক্রোমাটিড, এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এবার এইগুলো হচ্ছে টেলোমিয়ার, এটা হচ্ছে টেলোমিয়ার, একদম প্রান্তে থাকে। স্যাটেলাইট, গৌণ খাঁজ কোনটা? যে এটা হচ্ছে মুখ্য খাঁজ, আর গৌণ খাঁজ প্রান্তে থাকে। গৌণ খাঁজ সংলগ্ন ফোলা বাল্বের মতো অংশটা, এদেরকে আমরা বলি কি? স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট। এবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা কয় ভাগে ভাগ করি? সেন্ট্রোমিয়ার হচ্ছে মেটাসেন্ট্রিক মানে কিরকম? এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ারটা থাকবে এবং দুপাশে, এটা হচ্ছে কি? মেটাসেন্ট্রিক, ঠিক আছে। আমরা যদি সাবমেটাসেন্ট্রিকের কথা বলি, সাবমেটাসেন্ট্রিকটা কিরকম?
একটু এই দেখো একটু সরে থাকবে, মানে এটা একটু বড় হবে, এই যে এটা হচ্ছে সাবমেটা। তারপরে এল আকৃতির আর কি কখন আমরা দেখতে পাবো, আসবো 3 নম্বরে বলছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা কিরকম, এটা ছোট হবে অনেকটা, ঠিক আছে, এটা অনেকটাই বড় হবে। আর বলছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক একদম প্রান্তে থাকে, আই আকৃতির, আর একটা জি আকৃতির, ঠিক আছে, আর একটা হচ্ছে এল আকৃতির, আর একটা হচ্ছে কি ভি আকৃতির। এবার বলছে নর কি, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা নরটা কি। নর হচ্ছে কি যে ক্রোমোজোমের ক্রোমোজোমের গৌণ খাঁজ অঞ্চলে, গৌণ খাঁজ অংশটি নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। এই গৌণ খাঁজ অঞ্চল যেখানে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের আমরা 4টা অংশ জানি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম এবং হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। যে নিউক্লিওলাস পরবর্তী সময়, ঠিক আছে, রাইবোজোম গঠন করে, এই রাইবোজোম পরবর্তীকালে আমাদের কি করে, প্রোটিন গঠনে সাহায্য করে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, নর, এনওআর, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। ওকে, নেক্সট নাম্বার 7, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কি কি। ক্রোমোজোম কি কি দ্বারা গঠিত। একটা ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড থাকবে, আর কি থাকবে, এখানে প্রোটিন থাকে। প্রোটিন হচ্ছে 2 প্রকার, হিস্টোন এবং, এখানে বলে দিয়েছি হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আর যে কিছু ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, কিছু ধাতব আয়ন থাকে। এবারে হিস্টোন প্রোটিন হচ্ছে কি, হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারীয় প্রোটিন, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন দেয়। হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারীয় প্রোটিন, যেমন হচ্ছে আর্জিনিন, এখানে প্রোটিন থাকে, আর ক্ষারীয় প্রোটিন থাকে আর্জিনিন এবং লাইসিন, মেইনলি প্রধানত থাকে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। তো আর্জিনিন, লাইসিন এই দুটো, এবং এটা হচ্ছে টি মনে রাখবে, T2 এখানে, ট্রিপ্টোফ্যান আর একটা হচ্ছে টাইরোসিন, এই দুটো দ্বারা গঠিত, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। ওকে, নিউক্লিক অ্যাসিডের ভূমিকা। নিউক্লিক অ্যাসিডের ভূমিকা, নিউক্লিক অ্যাসিড কিভাবে ভূমিকা পালন করে। নিউক্লিক অ্যাসিডের ভূমিকা, নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের জৈবনিক কার্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, কি বললাম, এরা কি করে, বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ। এবার হচ্ছে ডিএনএ আরএনএর পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব অনেকবারই এটা দিয়েছে। ডিএনএ আরএনএ পার্থক্য, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কোনটাকে বলছে, এটা হচ্ছে কি হয়, দ্বিতন্ত্রী। ওকে, আমি যদি ডিএনএ এর গঠন দেখি, দ্বিতন্ত্রী পেঁচানো, এটা দিয়েছিল কে, বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক, দুজন বিজ্ঞানী, এই, ঠিক আছে, দ্বিতন্ত্রী পেঁচানো, এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, একটা যদি 5 প্রাইম হয়, অপরটা হচ্ছে তোমার 3 প্রাইম, আর 3 প্রাইম হলে অপরটা হচ্ছে 5 প্রাইম। এইভাবে দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো, এতে ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফেট, ঠিক আছে, নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, এগুলো সাইটোসিন থাকে, 4টা থাকে। আরএনএর ক্ষেত্রে কিন্তু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ঠিক আছে। পার্থক্য, এটা দ্বিতন্ত্রী, বংশগত বৈশিষ্ট্য বহন করে, আরএনএ হচ্ছে একতন্ত্রী সাধারণত হয় এবং এরা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। এবার আসছে কি যে হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন, এটা কি, হেটারোক্রোমাটিন ও ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন হচ্ছে ইন্টারফেস দশায়, হেটারোক্রোমাটিন কোনটাকে বলছে, ক্রোমোজোমের যে অংশ বেশি কুণ্ডলীকৃত এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং বেশি গাঢ় হয়, মানে ইন্টারফেস দশায় বেশি কুণ্ডলীকৃত এবং ঘন হয়, গাঢ় হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, হেটারোক্রোমাটিন। এবং যেটি কম কুণ্ডলীকৃত থাকে ও সক্রিয় থাকে, এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটাকে কি বলছি আমরা, ইউক্রোমাটিন, ঠিক আছে। সক্রিয় থাকে
এখানে এটি হচ্ছে কম কুণ্ডলীকৃত হয়, আর সেক্ষেত্রে সেটা হচ্ছে কি অনেকটা বেশি কুণ্ডলীকৃত থাকে। ওকে, আমি কিন্তু জাস্ট কি পয়েন্টগুলোকেই এখানে আলোচনা করছি, এখানে মানে যে যে একদম পড়ে রেখেছ তার এটা ভাবার কোনো দরকার নেই, মানে এ করার কোনো দরকার নেই। আমি জাস্ট মানে কি পয়েন্টগুলোকেই আলোচনা করছি, ঠিক আছে? জাস্ট রিমাইন্ডিং, মানে একটা একটা খুব সাধারণ একটা রিভিশন। ওকে, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। নেক্সট হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র। এবার কোষ বিভাজন এই টপিকটাতে আসি। এবার কোষ বিভাজন কাকে বলছে? কোষ বিভাজন কি, ধরো একটা মাদার সেল, ঠিক আছে, মাদার সেল বা মাতৃকোষ, সেখান থেকে কি হয় টু ডটার সেল, ঠিক আছে? একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কি কোষ বিভাজন, ঠিক আছে? সেখানে অনেক কিছু কাজ হয়, সেখানে অনেকগুলো মানে প্রসেস আছে। তো কোষ বিভাজনটা কি, যখন একটা জনিত্রী কোষ, প্যারেন্ট সেলও বলা হয়, মাদার সেলও বলা হয়, সেখান থেকে যখন অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলছি? কোষ বিভাজন বলছি। ভূমিকা, নিউক্লিয়াস, এখানে মানে কোষ অঙ্গাণু, কোন কোন অঙ্গাণুর ভূমিকা আছে? নিউক্লিয়াস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভাজিত হয়ে দুটি অপত্য, মানে একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে, ঠিক আছে? এছাড়া আরো কিছু কোষ মানে অঙ্গাণু আছে, যেমন হচ্ছে সেন্ট্রোজোম কি করে? বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার গঠন করে প্রাণী কোষের ক্ষেত্রে, ঠিক আছে? রাইবোজোম কি করে? বিভাজনের সময় প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে, যে সকল দরকার প্রোটিন দরকার সে তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়া কি করে? বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, অর্থাৎ এটিপি কিন্তু যোগান দেয়, ঠিক আছে? কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের গুরুত্ব কি, মানে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি আছে? জীবের আকার বৃদ্ধি ঘটায়, মানে কোষের সংখ্যা বাড়িয়ে জীবের আকারের বৃদ্ধি ঘটায়। ক্ষতস্থান নিরাময় বা ক্ষয় পূরণ করে, কি ধরো আমার কোথাও কেটে গেল, সেই ক্ষয়টাকে পূরণ করবে, অর্থাৎ ক্ষতস্থানকে নিরাময় করে দিবে। নাম্বার 3, প্রজনন ও বংশ বিস্তারে সাহায্য করে, প্রজনন বা বংশ বিস্তারেও কিন্তু সাহায্য করে, ঠিক আছে? কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজন কয় প্রকার, এখানে যদি আমরা আসি, এক সেকেন্ড একটু কালারটা আমি চেঞ্জ করে নিই, দিলে সেটা সুবিধা হবে, লাল কালার আছে না। হ্যাঁ, কোষ বিভাজনের প্রকারভেদ যদি দেখি, কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কোনটাকে বলছে? অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন, যেটা হচ্ছে অনুন্নত প্রাণীদের, অনুন্নত জীবেদের ক্ষেত্রে বা এককোষী জীবেদের ক্ষেত্রে দেখা যায়, যেখানে একটা সেল বিভাজিত হয়ে সরাসরি দুটো কোষ তৈরি করে, মানে বেমতন্তু গঠন পঠন এখানে কিচ্ছু হয় না, গঠন ছাড়াই নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। যেমন ব্যাকটেরিয়া, আমি বললাম না এককোষী প্রাণীদের, ইস্ট, অ্যামিবা, এদের সরাসরি প্রত্যক্ষভাবে বিভাজিত হয়। মাইটোসিস কিন্তু প্রত্যক্ষ বিভাজন নয়, এখানে সরাসরি বিভাজন হয় না, এখানে প্রথমে মানে ক্যারিওকাইনোসিস ঘটে, ক্যারিওকাইনোসিস মানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তারপরে কি হয়? সাইটোকাইনোসিস হয়, অর্থাৎ সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটে। ওকে, তো সেখানে আসছি, দেহমাতৃকোষ বিভাজিত হয়ে, ঠিক আছে, সমগুণ, এটা মাথায় রাখতে হবে, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে। ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বলে একে সমবিভাজন বলে। ক্রোমোজোমের সংখ্যা এখানে কিন্তু সমান থাকে, অর্থাৎ একটা কোষ থেকে আমরা জানি অলরেডি দুটো কোষ তৈরি করে, অর্থাৎ একটা 2n থেকে, ঠিক আছে, দুটো 2n বিশিষ্ট কিন্তু কোষ তৈরি হয়। এই জন্য এটাকে আমরা কি বলছি? সমবিভাজন বা সদৃশ বিভাজন। ওকে, নেক্সট হচ্ছে মিওসিস। মিওসিসে কি হয়? মিওসিসে কিন্তু ধরো একটা সেল 2n বিশিষ্ট, অবশ্যই সেখান থেকে কি হয়? ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, সেখানে একটা 2n থেকে দুটো n তৈরি হয়। ওকে, এইগুলো মানে এটাকে মিওসিসকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কি মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 1, আর একটা হচ্ছে কি আবার একটা সেল থেকে কিন্তু দুটো, তাহলে একটা 2n থেকে 4টা n পেলাম, এটাকে আমরা কি বলছি? মিওসিস, এটাকে আমরা বলছি মিওসিস 2। ওকে,
একটা থেকে আমরা টোটাল কটা পাচ্ছি, 4টা পাচ্ছি, এটাকে আমরা বলছি মিয়োসিস 2। এটাকে হ্রাস বিভাজন বলে কেন? কারণ এখানে কি হচ্ছে, ক্রোমোজোমের সংখ্যা 2n থেকে কি হচ্ছে, n এ চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলছি কি হ্রাস বিভাজন। ওকে, নেক্সট 13তে কোষ বিভাজনগুলি কোথায় দেখা যায়? অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর এককোষী জীবে। মাইটোসিস কোথায় দেখতে পাই আমরা? মাইটোসিস হচ্ছে জীবের যে কোনো জীবের হচ্ছে কি দেহকোষে, যে কোনো আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা জীবের দেহকোষে, উদ্ভিদের ভাজক কলার অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগে। আর মিওসিস, এটা স্পেশালি মনে রাখবে, মিওসিস হচ্ছে কি শুধুমাত্র জনন মাতৃকোষে, অর্থাৎ জনন মাতৃকোষে হয়ে সেখান থেকে কি উৎপন্ন হয়, জনন কোষ, গ্যামেট বা যেটাকে আমরা বলি জনন কোষ, গ্যামেট বা জনন কোষ, ঠিক আছে, উৎপন্ন হয়। এবার এই কোষ যে উৎপন্ন হবে, অর্থাৎ একটা সেল ডিভিশন যেটা হয়, সেটা তার একটা কি আছে, সাইকেল আছে, ওই জন্য সেটাকে আমরা কি বলছি, কোষ চক্র বা সেল সাইকেল। ওকে, কোষ চক্র একটি কোষের সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত, এক সেকেন্ড, একটি কোষের সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত সংগঠিত ঘটনাগুলি চক্রাকার আবর্তন কে বলা হয় কোষ চক্র। মানে কি রকম, ধরো একটা সেল, ঠিক আছে, একটা সেল থেকে যখন দুটো সেল তৈরি হচ্ছে, একটা সেল থেকে যখন দুটো সেল তৈরি হচ্ছে, তখন মানে কি একটা সেল তৈরি হয়েছে, এটা হচ্ছে নতুন সেল, এখান থেকে দুটো সেল তৈরি হয়েছে, সেই দুটো সেল থেকে আবার যখন সেল তৈরি হচ্ছে দুটো সেল, সেই সময় পর্যন্ত সেটা যে চক্রাকার আবর্তন ঘটে, সেটাকে আমরা বলছি কোষ চক্র। এটা দুটি পর্যায়ে হয়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে কি মাইটোটিক ফেজ। ঠিক আছে, ইন্টারফেজ এটাকে আমরা প্রস্তুতি দশাও বলে থাকি, এটা কোষ বিভাজনের প্রস্তুতি দশা, বা এটাকে অবিভাজন দশাও বলি। এটাকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। জীবন দশা, এখানে কি হয়, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, কোষ আকারে বড় হয়। এখানে নেক্সট পেজে যাব, দেখো এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে জীবন, দিস ইজ জীবন, এটা হচ্ছে এস, ঠিক আছে, ছবি সুন্দর করে দেওয়া আছে, এটা হচ্ছে জি2। এবার এই জীবন দশায় কি হয়, এখানে লেখা আছে সেল গ্রোথ অ্যান্ড পারফর্ম নর্মাল ফাংশন, এখানে গ্রোথ হয়, ঠিক আছে, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ একটা ডিএনএ থেকে ডিএনএ ডাবল হয় এখানে, ঠিক আছে, যটা ডিএনএ আছে তার মানে মোটামুটি ডাবল হয়, একটা থাকলে দুটো হবে, 5টা থাকলে 10টা হবে, যটা থাকবে তার ডবল হবে। আর এখানে হচ্ছে সেল প্রিপেয়ার ফর মাইটোসিস, সেলটা হচ্ছে কি মাইটোসিসের জন্য প্রিপেয়ার হচ্ছে। ওকে, মাইটোসিসের জন্য সেলটা প্রিপেয়ার হচ্ছে। নেক্সট এবার হচ্ছে কি যে সেল ডিভিশন হচ্ছে। ওকে, সেল হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিসকে আমরা 4টা আবার ভাগে ভাগ করছি, প্রোফেজ, ওকে, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। 4টা ভাগে ভাগ করছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, 4টা ভাগে ভাগ করছি। ওকে, এক সেকেন্ড। তো নেক্সট একটু ডিস্টার্ব করলাম, তো কোথায় ছিলাম, হ্যাঁ, এবার এখানে কিন্তু আমরা 4টে অবস্থা দেখতে পাচ্ছি এখানে, প্রোফেজ, ঠিক আছে, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এবং তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিস অর্থাৎ ইন্টারফেজের হচ্ছে 3টে দশা, জি1, এস এবং জি2, ঠিক আছে, এবং মাইটোটিক ফেজের হচ্ছে 4টা দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এবং তারপরে একদম লাস্টে যেটা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ এই পুরো প্রসেসটাকে, অর্থাৎ মাইটোসিসের এইটাকে আমরা কি বলছি, ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর এটা হচ্ছে কি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আরেকটা দশা এদের মধ্যে থাকে যেটাকে আমরা বলছি জি0 দশা। এই জি0 দশায় কি হচ্ছে, পজ দশায় চলে যায়, অর্থাৎ কোষ বিভাজন কিন্তু এখানে পুরোপুরি কি হয়, বন্ধ হয়ে যায়। মানে অনেক সময় আবার কোনো যদি
গ্রোথ ফ্যাক্টর এখানে কাজ করে, ঠিক আছে, তখন কিন্তু আবার কোষ বিভাজন শুরু হতে পারে। তো এখানে সেই জন্য উপরের দিকে একটু যাই। G1 বলেছিলাম, এবার হচ্ছে এস দশা, যেটা আমি বললাম যে এস দশায় কি হয়, ডিএনএ প্রতিলিপিকরণ বা সংশ্লেষ ঘটে এবং হিস্টোন প্রোটিনেরও সংশ্লেষ ঘটে এখানে, এই জন্য এটাকে কি বলা হয়, এস দশা বা সিনথেসিস দশা। তারপর হচ্ছে G2 বা গ্যাপ 2, এখানে মানে যেগুলো হচ্ছে G1 এর যেটুকু বিভাজন হয়ে যায়, যে কাজগুলো হয়, যেগুলো বাকি থেকে যায়, সেগুলো হয় G2 তে। ওই জন্য বলছে বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও শক্তি এখানে এনার্জি স্টোর হয়। আরেকটা যেটা বলছিলাম G0 দশায়, কোষ চক্রের যে দশায় কোষ বিভাজন বন্ধ থাকে বা বিরাম থাকে, পজ দশার জন্য বলা হয় এটাকে। যেমন কোথায় কাদের ক্ষেত্রে দেখা যায়, মানুষের পরিণত স্নায়ু কোষের ক্ষেত্রে, ঠিক আছে, এবং লোহিত রক্তকণিকাতে দেখা যায়, পেশি কোষে দেখা যায়। ওকে, নেক্সট আসছি এবার। তাহলে এছাড়া এবার চেক পয়েন্টের কথাগুলো একটু বলি আমি। চেক পয়েন্ট কোথায় থাকে, যেরকম এখানে এই যে এখানে একটা চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্টটা কি, G1S চেক পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা চেক পয়েন্ট থাকে যেটাকে আমরা বলছি কি G2M চেক পয়েন্ট, ঠিক আছে। আর এর মাঝখানে এখানে চেক পয়েন্ট থাকে যেটাকে আমরা বলছি কি M চেক পয়েন্ট, ঠিক আছে। চেক পয়েন্ট কি, G2S, G2M এবং M চেক পয়েন্ট একটা। এবার এখানে এরা নির্ভর কার দ্বারা, সাইক্লিন ডিপেন্ডেন্ট বলা হয়, সিডিকে প্রোটিন। সিডিকে এর পুরো নাম হচ্ছে কি সাইক্লিন ও সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে, দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। সিডিকে কি বললাম, সিডিকে কি বললাম, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, বাংলায় লিখছি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সমস্যা কি, চেক পয়েন্ট সঠিকভাবে কাজ না করলে কোষ বিভাজন কি হবে, কোষ বিভাজন কি হবে, অনিয়ন্ত্রিত হয়ে যাবে, ফলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে কি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আমি বলেছি আগে যে ক্যারিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়। মাইটোসিসের যে দশাগুলো হয়, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসকে আমরা টোটাল 4টি দশায় ভাগ করতে পেরেছি, ভাগ করি। কি কি বলেছিলাম, যেরকম আছে প্রোফেজ, মেটাফেজ। প্রোফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলি ঘনীভূত হয়, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি হয়। অর্থাৎ কি হয়, যদি আমি দেখি, ধরো মনে করো জাস্ট এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমাটিন, এই হচ্ছে ক্রোমাটিন জালিকা। ওকে, ক্রোমাটিন জালিকা, আর এটা এখানে এছাড়া আছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা, এটা এই যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিওলাস এরও কিন্তু অবলুপ্তি ঘটে, ঠিক আছে। এবং এই যে নিউক্লিয় জালিকাগুলো, ঠিক আছে, এরা কিন্তু কুণ্ডলীকৃত হতে হতে ক্রোমোজোমে পরিণত হয়, সেটা বলেছে। নাম্বার 2, মেটাফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলি কোষের মাঝ বরাবর বা বিষুব অঞ্চল কোনটা, এবার কোষ পর্দা যখনই মানে কোষের নিউক্লিয়, এবার কোষের এটা মনে করো কোষ, তার বাইরে এটা কোষ, ঠিক আছে, কোষের সরি এক সেকেন্ড, কোষের যখন নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন কোষের মধ্যে দেখো, যদি নিউক্লিয় পর্দাটাকে অবলুপ্ত করে দিই তাহলে কি হবে, দেখো, তাহলে কোষের মধ্যে সেই ক্রোমোজোমগুলো, এই যে ক্রোমাটিন জালিকাগুলো যেগুলো ক্রোমোজোমে পরিণত হয়েছিল, সেই ক্রোমোজোমগুলো কি হবে, ক্রোমোজোম তো কি হবে, এগুলো আলগা হয়ে গেল ক্রোমোজোমগুলো। এই ক্রোমোজোমে মানে কোষের বিষুব অঞ্চল কোনটা, নিরক্ষীয় অঞ্চল, মানে মাঝ বরাবর, বিষুব অঞ্চল বরাবর এরা অবস্থান করে দেয়, ঠিক আছে।
এরা কিন্তু বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে। অ্যানাফেজে কি হয়, সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং ক্রোমাটিডগুলি দুই মেরুর দিকে গমন করে। এই সময় দেখতে এদেরকে VL, জে এবং আই, এটা আমরা আগে দেখেছিলাম। ভি কার ক্ষেত্রে দেখতে পাই, মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে। এল কার ক্ষেত্রে দেখতে পাই, অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে। জে কার ক্ষেত্রে দেখতে পাই, সরি এলটা হচ্ছে সাবমেটার ক্ষেত্রে, সাবমেটা। জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হচ্ছে কি টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এই যে চলন মানে কি রকম দেখতে পাবো, এবার এদের এখানে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার নয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি করে, বেম তন্তু গঠন করে, বেম তন্তু গঠন করে। এই অ্যাস্ট্রাল রশ্মি থাকে, অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম তন্তু গঠিত হয়। এই বেম তন্তু বরাবর ক্রোমোজোম গুলো কি হয়, সরি এই ক্রোমোজোম বরাবর গমন করে, মানে এদের সেন্ট্রোমিয়ারটাকে এরা সামনে রেখে কিন্তু গমন করে। এই জন্য এদেরকে দেখতে কোনটাকে ভি আকৃতির হয়, কোনটাকে এল আকৃতির, বিভিন্ন আকারে। এই গমনকে, এই যে মেরুর দিকে গমনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। নেক্সট হচ্ছে টেলোফেজ। টেলোফেজের ক্ষেত্রে প্রোফেজের বিপরীত ঘটনা ঘটে এখানে। ঠিক আছে, প্রোফেজে যা যা ঘটনাগুলো ঘটেছিল, এখানে জল প্রোফেজে বেরিয়ে গিয়েছিল, এখানে জলের সংযোজন হবে, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব হবে, ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা গঠিত হবে। তাই একে প্রোফেজের বিপরীত ধর্মী ঘটনাও বলা হয়ে থাকে। ওকে, এখানে ছবি আশা করি দেওয়া আছে একটা, হ্যাঁ এই দেখুন, ইন্টারফেজ, প্রোফেজে ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। এই যে বিষুব অঞ্চল বরাবর, মাঝ বরাবর, আমি এদিক থেকে দেখিয়েছিলাম, আমি এই বরাবর দেখিয়েছিলাম, এখানে এই বরাবর বিষুব অঞ্চল বরাবর। এবার দেখো ভাগ হয়ে গিয়ে মেরুবর্তী গমন এবং দুটো আলাদা কোষ, এটা হচ্ছে টেলোফেজে হয়েছে। এবং তারপরে সাইটোকাইনেসিস হয়ে গেছে এবং দুটো আলাদা করে সেল পাচ্ছি। ঠিক আছে, টোটাল সেল দুটো তৈরি হচ্ছে। এবার হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিরকম হয় সাইটোকাইনেসিসটা, দেখো এই হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে, কোষপাত তৈরি হয়। কোষপাত মানে কিরকম, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে, ধীরে 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 কোষপাতটা প্রথমে মানে কেন্দ্রে অবস্থান করে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এবার দিয়ে পরপর এগুলো, ঠিক আছে। এই কোষপাতগুলো যে তৈরি হয়, কোষপাত মানে গঠনে সাহায্য করে কি গলগি বস্তু, যেটা পরবর্তী এটা কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম প্যাকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি হয় এই কোষপাতটাকে। ঠিক আছে, যেটাকে আমরা ফ্র্যাগমোপ্লাস্ট বলি। কিন্তু প্রাণীকোষের বিভাজনটা কিরকম হয়, প্রাণীকোষ, এই ধরো প্রাণীকোষে ফারোয়িং মানে এপাশে দু সাইডে খাঁচ তৈরি হয় প্রথমে, এবং এই খাঁচটা ধীরে 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 করে মানে পরপর ভিতর দিকে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এবার দুটো কোষ তৈরি হয়ে গেল। দুটো কথা মনে রাখবে, ফ্র্যাগমোপ্লাস্ট জমে গিয়ে কোষপাত তৈরি করে, কার ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং সৃষ্টির মাধ্যমে তৈরি হয়। সাইটোকাইনেসিস যদি না হয়, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়, তাহলে কি হবে, যদি সাইটোকাইনেসিস, তাহলে একটা নিউক্লিয়াস থেকে মানে একটা কোষেই একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, এরকম করে কি হবে, কোষের বিভাজন চলতে থাকবে। ওকে, কোষ বিভাজন, সরি নিউক্লিয়াসের বিভাজন চলতে থাকবে, যেটাকে আমরা ওই জন্য কি হবে, একটা কোষেই অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা বলছি বহু নিউক্লিয়াস সৃষ্টি হবে, যেটাকে আমরা সিনসিটিয়াম বলে থাকি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে এবার উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, কোষ বিভাজনের মধ্যে পার্থক্য কি আছে দেখি। উদ্ভিদ কোষে বেমতন্তু গঠন করে কে, যদি পার্থক্য দেখি, মাইক্রোটিউবিউল তৈরি করে, সেটা প্রাণী কোষের ক্ষেত্রে সেটা তৈরি করে কে, সেন্ট্রোজোম। এটা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় সেন্ট্রোজোমে, ওই জন্য উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হচ্ছে, উদ্ভিদ কোষের মানে যে কোষ বিভাজন হচ্ছে অ্যানেস্ট্রাল টাইপের,
প্রাণীকোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল টাইপের বলা হয়। তোমাকে সরাসরি কোশ্চেন না দিয়ে বলবে যে অ্যাস্ট্রাল ডিভিশন ও অ্যানঅ্যাস্ট্রাল ডিভিশনের মধ্যে পার্থক্য কি। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হয় কোষপাত গঠনের মাধ্যমে, আর এর ক্ষেত্রে প্রাণীকোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং সৃষ্টির মাধ্যমে। ওকে, নেক্সট একটু মাইটোসিস। নেক্সট হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের তাৎপর্য, মাইটোসিস কি করে? দেহ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, বংশগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখে এবং পুনরুৎপাদন বা ক্ষয়পূরণ করতে সাহায্য করে। কোথাও কেটে গেছে, ঠিক আছে, পুনরুৎপাদন বলতে ধরো নতুন করে তৈরি হয়, যেমন হচ্ছে টিকটিকি লেজ, ঠিক আছে, তৈরিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে মিওসিস। মিওসিস হচ্ছে কোথায় ঘটে? সমসংস্থ ক্রোমোজোম, ঠিক আছে, এখানে মিওসিস সম্বন্ধে একটু আলাদা, ওই জন্য আমি আলাদা করে দিয়েছি। সমসংস্থ ক্রোমোজোম সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কোনটাকে বলছে? সমসংস্থ ক্রোমোজোম কাকে বলছে? সমসংস্থ ক্রোমোজোম হচ্ছে, ধরো একটা ক্রোমোজোম, আমি কি বলেছিলাম যে ডিপ্লয়েড ক্রোমোজোম, যারা কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, ঠিক আছে। এরা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। দেখো আকৃতিগত দিক থেকে একই, এরা কিন্তু এও 1 নম্বর, এও হচ্ছে 1 নম্বর, মনে করো আকৃতিগত দিক থেকে একই বলেছে। আকৃতি, জিনের বিন্যাস একই রকম, এক জোড়া ক্রোমোজোম, একটি আসে আমাদের বাবার থেকে, একটি আসে আমাদের মায়ের থেকে। এরা হচ্ছে সমসংস্থ। মানে কি হয়, আমাদের যে ক্রোমোজোমগুলো, আমাদের 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়ার মধ্যে একটা পাই আমরা আমাদের বাবার থেকে, একটা পাই আমাদের জোড়াতে, তো মানে 23টা পাই, 23 জোড়ার মধ্যে 23টা পাই, সরি 23টা পাই বাবার কাছ থেকে, আর 23টা পাই মায়ের কাছ থেকে। ওকে, সিস্টার, একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড। এবার জাস্ট লাইক ধরো এই ক্রোমোজোম, একে আমি ভেঙে দিলাম, এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে, এটা একটা ক্রোমাটিড। তাহলে কটা ক্রোমাটিড? এখানে দুটো ক্রোমাটিড। এরা হচ্ছে কিন্তু এই ক্রোমাটিড, এই ক্রোমাটিড দে আর কিন্তু সিস্টার। বাট যদি আমি এরকম করি, দেখো এরা কিন্তু নন, দে আর দ্য নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? এবার নেক্সট বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কোনটাকে বলছে? বাইভ্যালেন্ট, টেট্রাট, সাইন্যাপসিস, কায়াজমা। বাইভ্যালেন্ট কি? জোড় বাঁধা। ধরো দুটো সিস্টার ক্রোমাটিড, দুটো সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতিকে, দুটো সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতিকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, হ্যাঁ। টেট্রাট, বাইভ্যালেন্টে থাকা 4টি ক্রোমাটিড। এখানে কটা ক্রোমাটিড আছে? 1 2 3 4, এরা হচ্ছে টেট্রাট। সাইন্যাপসিস সমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতি, সাইন্যাপসিস, ঠিক আছে। বাইভ্যালেন্ট জোড় বাঁধা মানে এই দুটো ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এ ক্রোমোজোম এ, ক্রোমোজোম বি, এরা কিন্তু বাইভ্যালেন্ট অবস্থায় আছে। এবার এই যে বাইভ্যালেন্ট যে জোট যে বাঁধছে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি সাইন্যাপসিস। আর কায়াজমা কি? ক্রসিং ওভারের সময়, ক্রসিং ওভার বলে প্রসেস পরে দেখছি, আসছি আমরা, দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে যে এক্স আকৃতির গঠন, ঠিক আছে, যখন একটা ক্রোমোজোমের এরকম আর কি, সরি একটু ডিস্টার্ব হচ্ছে।
সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে একটু। ওকে, এই যে এই অবস্থাটাকে আমরা বলছি কি কায়াজমা। ওকে, এবার হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোনটাকে বলছে? যখন ক্রসিং ওভার মিয়োসিসের প্রথম প্রোফেজে দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে খণ্ডাংশের বিনিময়, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়। তাৎপর্য, এর ফলে কি হয়? রিকম্বিনেশন ঘটে, যা অপত্য জীবের মধ্যে প্রকরণ বা ভেদ তৈরি করে, ভেরিয়েশন তৈরি করে। এই প্রকরণ বিবর্তনে সাহায্য করে। বিবর্তন মানে জীবের মধ্যে যে মানে পরিবর্তন আনা, জীবের মধ্যে যে মানে জিনগত বা গঠনগত যে পরিবর্তন আনা। ঠিক আছে, এবার মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্যতে আমরা দেখব যে মাইটোসিস দেহকোষে হয়, মিয়োসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। এটা খুব মনে রাখতে আমি বলেছিলাম, জনন মাতৃকোষে হয়। 2 নম্বর, মাইটোসিস ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কিন্তু মিয়োসিসে কি হয়? কমে যায়, 2n থেকে n হয়ে যায়। এই জন্য এটাকে হ্রাস বিভাজন বলা হয়, এটাকে কি বলা হয়? সমবিভাজন বলা হয়। মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, কিন্তু মিয়োসিসে ক্রসিং ওভার ঘটে। ওকে, নেক্সট পেজে যাই। এরপর আসছি জনন। জনন কাকে বলছে? যে পদ্ধতিতে জীব নিজ আকৃতির অপত্য জীব সৃষ্টি করে, তাকে আমরা বলছি জনন। প্রয়োজনীয়তা, নিজের অস্তিত্ব বজায় রাখতে হবে, সংখ্যা বৃদ্ধি করা এবং বংশধারাকে বজায় রাখা। প্রকারভেদ, অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন। আর একটা অপুংজনী আছে। তো মেনলি আমরা এখানে এগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে, অযৌন জনন কাকে বলছে? অযৌন জননের প্রকারভেদ। অযৌন জনন কাকে বলছে? যেখানে একটা মাত্র জনন মানে একটা মাত্র কোষ থেকে বা একটা মাত্র জীব থেকে দুটি জীব তৈরি হয়। ঠিক আছে, কোষ মানে মেনলি এরা মানে কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু এরা জনন সম্পন্ন করে। এরা আর কারা করে? সাধারণত এককোষী জীবেরা, অনুন্নত এককোষী জীবেরা বিভাজন করে কি? অ্যামিবা দ্বিবিভাজন করে। ঠিক আছে, কোরকোদ্গম, হাইড্রা, ইস্ট, খন্ডি ভবন, স্পাইরোগাইরা রেণু উৎপাদন করে। কে? রেণু উৎপাদনের মাধ্যমে ফার্ন, মস, ছত্রাক এরা করে থাকে। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে করে থাকে। কে? প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে। অযৌন ও যৌন জননের যদি আমরা পার্থক্য লক্ষ্য করি, অযৌন জননে বললাম যে অযৌন জনন একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয়, কিন্তু যৌন জননে কোনো গ্যামেট সৃষ্টি হয় না। অযৌন জননে প্রকরণ সৃষ্টি হয় না, যৌন জননে কিন্তু প্রকরণ সৃষ্টি হয়। অযৌন জননে প্রকরণ সৃষ্টি হয় না, যৌন জননে কিন্তু প্রকরণ সৃষ্টি হয়। ওকে, নেক্সট অঙ্গজ জনন। অঙ্গজ জননটা কিন্তু একটু আলাদা। অঙ্গজ জনন শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অঙ্গজ জননকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, কৃত্রিমটা পরে আসছি, যে জোড় কলম কলমগুলো আছে। প্রাকৃতিক অঙ্গজ জনন কি? মানে অনেকে হচ্ছে মূলের দ্বারা করে, যেমন হচ্ছে রাঙা আলু, ঠিক আছে, পটল মূল দ্বারা করে। অনেকে কাণ্ডের দ্বারা করে, কাণ্ডের কোনো অংশ থেকে, অঙ্গ মানে কি? যে কোনো একটা অঙ্গ, সেটা মূল হতে পারে, কাণ্ড হতে পারে। এটা সাধারণত উদ্ভিদরাই করে। ঠিক আছে, যেমন আলুর স্ফীতকন্দ, ঠিক আছে, আদা, রাইজোম, কচুরিপানা, ঠিক আছে, খর্বধাবকের মাধ্যমে করে। পাতা হচ্ছে পাথরকুচি পাতার ক্ষেত্রে জন্ম দেখা যায়। এবার হচ্ছে জোড় কলম। জোড় কলম মানে কি? এটা কিন্তু এক ধরনের কৃত্রিম আর কি, এটা কিন্তু কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে পড়ে জোড় কলম। জোড় কলম কি করা হয়? ধরো এই যে স্টক আর সিয়নের মধ্যে জোড়া লাগানো হয়। স্টক আর সিয়ন কি? স্টক হচ্ছে কি? মূলযুক্ত যে গাছটির উপর অন্য ডাল জোড়া লাগানো হয়, মানে এতে কিন্তু মূল থাকবে। গাছটা ছোট হতে পারে, কিন্তু এই গাছটাতে কিন্তু মূল থাকবে। এই গাছটাকে এটা অনুন্নত গাছ হবে। ঠিক আছে, সিয়ন হচ্ছে উন্নত মানের যে ডালটি স্টকের সঙ্গে জোড়া লাগানো হয়। মানে কি? আমি এই গাছটিকে মানে যে মূল সহ যে গাছটিকে আমি উন্নত করাতে চাইছি, সেই জন্য তার থেকে উন্নত গাছের একটা ডালকে নিয়ে তার সঙ্গে আমি লাগিয়ে দিব। মানে এই সিয়নটা বেঁচে থাকবে কার উপরে? স্টকের উপরে। কিন্তু স্টকটাকে আমি মানে স্টকের যে গাছটা, তাকে আমি কি করতে চাইছি? উন্নত করাতে চাইছি। সেই জন্য স্টকটাকে মূলযুক্ত গাছ নিব, মানে পুরোপুরি একটা চারা গাছ নিব, তার সঙ্গে তার থেকে উন্নত একটা গাছের ডাল নিয়ে এসে যুক্ত করব স্টকের সঙ্গে, দিয়ে জোড়া লাগাবো। সেটাকে কি বলছে? জোড় কলম। নেক্সট আসছে কি? মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ। এটা কিন্তু একটা কৃত্রিম পদ্ধতি। এটাও অণুবিস্তরণ কি? কৃষ্টি দ্রবণে কর্ষণ বা পালন মাধ্যমে উদ্ভিদের পৃথকীকৃত কোষ বা কলা
এক্সপ্লান্ট থেকে কৃত্রিমভাবে চারা গাছ তৈরির পদ্ধতি। কৃত্রিমভাবে চারা গাছ তৈরি করা হয়। এর গুরুত্ব কি? এর সাহায্যে আমরা রোগমুক্ত চারা গাছ তৈরি করতে পারি, দ্রুত ও অসংখ্য চারা গাছ তৈরি করা যায়, মানে একসঙ্গে অনেক চারা গাছ আমরা তৈরি করতে পারি এবং খুব দ্রুত। বিলুপ্তপ্রায় উদ্ভিদের এর মাধ্যমে কিন্তু আমি সংরক্ষণও করাতে পারি। ওকে, এবার আসি জনুক্রম। জনুক্রম জিনিসটা কি? জনুক্রম মানে ধরো এটা উন্নত জীবেদের ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে। জনুক্রম মানে কি? জীবদ্দশায় ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন। ডিপ্লয়েড, আমাদের দেহকোষের সমস্ত কোষ কিন্তু ডিপ্লয়েড, কিন্তু আমাদের যদি জনন কোষ দেখি, জনন কোষ সেটা কিন্তু কি? হ্যাপ্লয়েড। এই যে ডিপ্লয়েড কোষও দেখা যায়, আবার হ্যাপ্লয়েড কোষও দেখা যায়। এই যে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের পর্যায়ক্রমিক আবর্তন, সেটাকে আমরা কি বলি? জনুক্রম। জনুক্রম কাদের দেখা যায়? ফার্নের দেখা যায়, মসের ক্ষেত্রে দেখা যায়, এবং তারপরে উন্নত মানে ফার্ন, মস থেকে শুরু করে, মস মানে যেটা ব্রায়োফাইটা, সেখান থেকে শুরু করে টেরিডোফাইটা থেকে পরপর উন্নত জীবের ক্ষেত্রে কিন্তু এই জনুক্রম কিন্তু দেখা যায়। ওকে, এবার হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদ কাদের বলা হয়? যে সকল উদ্ভিদের ফুল ফোটে, সোজা হিসাব। ওকে, যৌন জনন বা ফুলের অংশ। যৌন জনন কাকে বলে? যে জনন পদ্ধতিতে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয় এবং সেখানে গ্যামেট উৎপন্ন হয়। জনিত্রী জীব মানে পুরুষ জীব এবং স্ত্রী জীব দরকার, মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। বা একটা জীবের ক্ষেত্রেও, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় একটা জীবেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই থাকে, যেমন আদর্শ যে ফুলগুলো হয়। তো মোদ্দা কথা হচ্ছে, সেই পুংলিঙ্গ থেকে পুং গ্যামেট উৎপন্ন হবে এবং স্ত্রীলিঙ্গ থেকে কি হবে? স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে। এদের মিলনকে আমরা কি বলছি? যে নিষেক। এই নিষেক যেখানে ঘটবে সেটাকে আমরা বলছি কি? যৌন জনন। ওকে, আদর্শ ফুলের 4টি স্তবক, প্রধানত বৃতির কাজ কি? বৃতি সাধারণত সবুজ হয়, সালোকসংশ্লেষে সাহায্য করে এবং কুড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখতে সাহায্য করে। দলমণ্ডল পরাগযোগে সাহায্য করে, ঠিক আছে। পুংস্তবক, স্ত্রীস্তবক এরাই অ্যাকচুয়ালি কিন্তু জনন স্তবক, এরাই কিন্তু জননে অংশগ্রহণ করে, ঠিক আছে। এবার আসবো যে পরাগযোগ কি স্যার? পরাগযোগ কি? পরাগযোগ হচ্ছে পরাগযোগ বা পরাগায়ন। পরাগরেণুর পুংস্তবক থেকে গর্ভমুণ্ডে স্থানান্তর। মানে পরাগরেণু, ধরো কোনো ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়া, সেটাকে বলা হয় পরাগযোগ। এই পরাগযোগ হচ্ছে দুই প্রকার, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কাকে বলছে? একই ফুলে বা একই গাছের অন্য ফুলের পরাগযোগ, একটা ফুলের মধ্যে বা একটা গাছের দুটি ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে। যেমন হচ্ছে কি কুমড়ো, আচ্ছা কুমড়োটা না লেখাটাই বেটার। কুমড়োর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, সন্ধ্যামালতী, এছাড়া জবা, ঠিক আছে। স্বপরাগযোগের কিছু সুবিধা, এখানে কিন্তু বাহক লাগে না, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এর কিছু অসুবিধা আছে, নতুন বৈশিষ্ট্য এখানে আসে না, ঠিক আছে, জীবন শক্তি ওই জন্য কম। যেগুলো এর সুবিধা না, সেগুলো ইতর পরাগযোগের ক্ষেত্রে অসুবিধা, ইতর পরাগযোগের এর যেগুলো অসুবিধা ইতর পরাগযোগের ক্ষেত্রে সেগুলো কিন্তু সুবিধা। ইতর পরাগযোগের ক্ষেত্রে কি বলছে? একই প্রজাতির অন্য গাছের ফুলের যদি পরাগযোগ ঘটে, একই প্রজাতির অন্য গাছে, ঠিক আছে, এটা পেঁপে, তাল, কুমড়ো কিন্তু এখানে হবে, কুমড়ো কিন্তু এখানে হবে। সুবিধা, নতুন বৈশিষ্ট্য ও উন্নত প্রজাতির সৃষ্টি হয়। আর এর অসুবিধা কি? বাহকের উপর নির্ভরশীল এটা কিন্তু, মানে আর পরাগরেণু অপচয় হয়, এটা কিন্তু বাহক ছাড়া কিন্তু এই পরাগযোগ হবে না। সেই বাহক বিভিন্ন প্রকারের হতে পারে, কখনো মানে জল হতে পারে, কখনো বায়ু হতে পারে, কখনো পতঙ্গ হতে পারে, কখনো মানুষ ইটসেলফ হতে পারে, কখনো শামুক হতে পারে। বিভিন্ন ধরনের পরাগযোগ, বিভিন্ন ধরনের মানে পরাগী ফুল হয় তাদের ক্ষেত্রে, যেমন বায়ু পরাগী কিছু ফুল আছে বা পতঙ্গ পরাগী কিছু ফুল আছে, ঠিক আছে। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। নিষেক কিভাবে হয়? তো নিষেকের মাধ্যমে প্রথমে এই যে দেখো, এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের, এটা হচ্ছে গর্ভকিশোর চক্র, ঠিক আছে। এবার এখানে কি হয় দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, স্টিগমা।
এবার এখানে এলে এই যে পরাগ রেণুগুলো এখানে এসে কিন্তু পড়ে। এবার এই পরাগ রেণুর ক্ষেত্রে সমস্ত পরাগ রেণু কিন্তু ভেতরে যাওয়ার জন্য প্রবেশ করতে পারে না, তাদের মধ্যে একটাই পরাগ রেণু কিন্তু প্রবেশ, মানে পরাগ রেণু যে সুযোগ পাচ্ছে সেই কিন্তু এখানে পরাগ, এখানে এটাকে বলছে পোলেন টিউব বা পরাগ নালী, সেই পরাগ নালী হয়ে সে কিন্তু পরাগ রেণুটাকে মানে পরাগ রেণু কিন্তু প্রবেশ করছে। ঠিক আছে, এই পরাগ রেণুর মধ্যে দুটো পুংগ্যামেট থাকে। ওকে, দুটো পুংগ্যামেট থাকে এবং এই যে ডিম্বাশয়ের মধ্যে এখানে থাকে ভ্রূণস্থলী, এই ভ্রূণস্থলীতে কতগুলো কোষ থাকে। ঠিক আছে, এই ভ্রূণস্থলীতে বা এমব্রায়ো স্যাকে বিভিন্ন কোষ থাকে। এখানে ডিম্বাণু, এই যে এটা হচ্ছে ডিম্বাণু, দেখতে পাচ্ছ গোল চিহ্ন দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে ডিম্বাণু, এটা আমি গোল করছি, যে ডিম্বাণু। এবং এই ডিম্বাণুর দুপাশে এগুলি সহকারী কোষ, এই সহকারী কোষ এই যে পুংগ্যামেট এখানে দুটো থাকে, দুটো পুংগ্যামেটকে এখানে প্রবেশ করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এখানে পুংগ্যামেট কটা বলেছি? দুটো, একটা এসে ডিম্বাণুর সঙ্গে যুক্ত হয়, তাহলে ডিম্বাণু হচ্ছে এন, ডিম্বাণু হচ্ছে এন এবং পুংগ্যামেট একটা হচ্ছে এন, এন এন কি হলো 2n তৈরি হয়ে গেল। আর এখানে দেখো এখানে একটা মানে নির্ণীত নিউক্লিয়াস থাকে, যেটা হচ্ছে থাকে n প্লাস n থাকে। ঠিক আছে, তাহলে n প্লাস n তার সঙ্গে এটা কিন্তু নির্ণীত নিউক্লিয়াস, এইটাকে আমরা বলছি কি ডেফিনিট নিউক্লিয়াস বা নির্ণীত 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 নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। এই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা যদি পুংগ্যামেট, অন্য কালি করে দিয়ে বুঝতে সুবিধা হবে, আরেকটা যদি পুংগ্যামেট, পুংগ্যামেট এসে যুক্ত হয়ে গেল, যে টোটাল কি তৈরি করলো এখানে, টোটাল এখানে যেটা তৈরি করলো সেটা হচ্ছে কি কি তৈরি করলো 3n তৈরি করলো, যেটাকে আমরা বলছি শস্য শস্য নিউক্লিয়াস, যেটাকে আমরা কি বলছি শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস তৈরি করছে। বোঝা গেল কথাটা? শস্য নিউক্লিয়াস কিন্তু এখানে তৈরি করছে। এই হচ্ছে, এইভাবে কি হয় কোষ বিভাজনটা মানে এটা চলতে থাকে। নেক্সট পেজে যাই, এই যে বলে দিয়েছে এখানে পরাগনালী দিয়ে দুটো পুংগ্যামেট ডিম্বাশয়ে প্রবেশ করে, পরাগনালী দিয়ে দুটো পুংগ্যামেট ডিম্বাশয়ে প্রবেশ করে, একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, আর অপর পুংগ্যামেটটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস তৈরি করে। এটাকে এই জন্য বলা হয় ডাবল ডিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, আমি আর লিখছি না, ডিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলছি। ওকে, নেক্সট হচ্ছে কি বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ, এই টপিকটা বৃদ্ধি কাকে বলছে? বৃদ্ধি বলছে জীবের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয় বৃদ্ধি। মানে অপরিবর্তনীয় বৃদ্ধি মানে তোমার যদি দেহের আকার বেড়ে যায় সেটা কি আবার কমবে? সেটা কিন্তু কমছে না। সেই জন্য এর দশা তিনটি, কোষ বিভাজন দশা, কোষের আকার বৃদ্ধি হয়, আর একটা হচ্ছে কোষীয় বিভেদন দেখা যায়। তিনটা দশা একে ভাগ করতে পারি। বিকাশ কিন্তু বৃদ্ধির মতো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে সেরকম নয়, বিকাশ কিন্তু যতদিন পর্যন্ত মানুষ বাঁচবে ততদিন মানুষের কিন্তু বিকাশ চলতে থাকে। ঠিক আছে, বিকাশ হচ্ছে বৃদ্ধির ফলে কোষের জটিলতা বৃদ্ধি, কার্যক্ষমতা লাভ এবং পূর্ণাঙ্গ জীবের পরিণতি। এই যে বিকাশ মানে হচ্ছে কি পূর্ণতা প্রাপ্তি হওয়া, সেটাকেই বলছে কি বিকাশ। বিকাশের অনেকগুলো দশা আছে, যেমন হচ্ছে কি ইনফ্যান্সি বা সদ্যজাত, মানে জন্ম হলো শিশু, তারপর তার কি হলো শৈশব, তার শৈশব চাইল্ডহুড, দেন বলার কিছু নেই আমার, মানে নিজের ভয় লেগে যাচ্ছে। দেন হচ্ছে বয়ঃসন্ধি অ্যাডোলেসেন্স, পরিণত দশা অ্যাডাল্টহুড এবং বার্ধক্য সেন্সেশনস। এবার বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য কি? যেরকম বললাম যে বৃদ্ধি হচ্ছে কারণ, বিকাশ হচ্ছে তার ফলাফল। বৃদ্ধি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হয়, কিন্তু বিকাশ হচ্ছে তোমার মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ কিন্তু চলতে থাকে। ওকে, এবার আমরা যেটা নেক্সট চ্যাপ্টারে আসবো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি, বংশগতি ও মেন্ডেলবাদ। বংশগতি কি? বংশগতি কি? বংশগতির জনক কে? বংশগতি হচ্ছে
পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া। ধরো আমার বাবার থেকে যে সকল বৈশিষ্ট্য আমার দেহে আসছে সেটাই হচ্ছে কি বংশগতি। এই বংশগতির কারণেই কিন্তু আম গাছে আম হয়, কালো জাম হয় না। বুঝতে পারলে কি? ছাগলের পেটে ছাগল হয়, গরু হয় না। বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, এবার আছে প্রকরণ ও মিউটেশন। প্রকরণ কি? প্রকরণ হচ্ছে ধরো একই প্রজাতির জীবের মধ্যে ছোট ছোট যে পরিবর্তন, জিনের পুনর্বিন্যাস বা পরিবেশের প্রভাবে জীবদেহের বৈশিষ্ট্যে যে ছোট ছোট পরিবর্তনগুলো দেখা যায়। যেমন কানের লতি, দেখো কানের লতি আমার হচ্ছে, অনেকের হচ্ছে মুক্ত, এই জায়গাটা মুক্ত লতি, আবার অনেকের হচ্ছে কি এই জায়গাটায় যুক্ত থাকে, এটাই হচ্ছে ভেদ, আলাদা। অনেকের চোখের এই যে আইরিস অনেকের হচ্ছে বিভিন্ন কালারের হয়। রোলার জিভ, অনেকে জিভ রোল করতে পারে, অনেকে জিভ রোল করতে পারে না, রোলার জিভ। ঠিক আছে। মিউটেশন কি? জিনের আকস্মিক, স্থায়ী ও বংশানুক্রমিক পরিবর্তন। আকস্মিক মানে হঠাৎই কোনো পরিবর্তন হওয়া, যে যার ফলে দুটো জীবকে সম্পূর্ণ আলাদা রূপে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, দুটো জীবকে সম্পূর্ণ আলাদা রূপে বিশ্লেষণ করা যায়, সেটাকে বলছে কি আকস্মিক পরিবর্তন। উদাহরণ সহ বলতে পারো, ধরো একটা স্কুলের, ধরো তোমাদের ক্লাসে সমস্ত ছাত্রর হচ্ছে কি দেখা গেল ধরো সমস্ত স্টুডেন্টের আমাদের কটা আঙ্গুল? 5টা আঙ্গুল। কোনো একজন তোমাদের বন্ধুর হতে পারে 6টা আঙ্গুল, একটা আঙ্গুল বেশি আছে। ঠিক আছে, সেটা কিন্তু মিউটেশন। বুঝতে পারলাম? সেটা কিন্তু মিউটেশন, এটা কিন্তু আকস্মিক পরিবর্তন। এবার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্বন্ধে পড়ব। যেমন বলছে সমসংস্থ ক্রোমোজোম, এটা অলরেডি আমি বলেছি। সমসংস্থ ক্রোমোজোম যখন দুটো ক্রোমোজোম একই, বলেছে কোনো ডিপ্লয়েড কোষে আকৃতি, আয়তন ও জিনের বিন্যাসে হুবহু একই রকম যে ক্রোমোজোম জোড়া থাকে, যেটা আমি এক্ষুনি দেখিয়েছিলাম। ধরো একটি ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। এবার আমি কালারটা চেঞ্জ করি, এটা একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম। এই যে দুটো ক্রোমোজোম, ঠিক আছে, এরা কিন্তু পরস্পর হুবহু একই রকমের ক্রোমোজোম। সেই জন্য বলছে যে আকৃতি, আয়তন ও জিনের বিন্যাসে হুবহু একই রকম যে ক্রোমোজোম জোড়া থাকে তাদেরকে সমসংস্থ ক্রোমোজোম বলছি। এই জোড়ার একটি আছে আমাদের বাবার থেকে, আর একটি আছে কি আমাদের মায়ের থেকে। নেক্সট পেজে যাই, দেখো নেক্সট বলছে জিন। জিনের কথাও আমি বলেছি, এটা এতটা আমার পড়ার দরকার নেই। জিন হচ্ছে কি ডিএনএ ক্ষুদ্রতম অংশ, যেটা কি করে জিন মানে বৈশিষ্ট্য বহন করে, জীবদেহের বৈশিষ্ট্য ধারণ করে এবং পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে যায় বা বহন করে নিয়ে যায়, সেটাকে আমরা বলছি জিন। নাম্বার 3 হচ্ছে লোকাস। লোকাস ক্রোমোজোমের উপর যে নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে কোনো একটি নির্দিষ্ট জিন অবস্থান করে, যে নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে কোনো একটি জিন অবস্থান করে। জিন হচ্ছে স্থান বা লোকাস। ধরো এটা একটা ক্রোমোজোম, এই জায়গাটায় কোনো একটা জিন অবস্থান করছে, এইটা ওই জিনের হচ্ছে, এইটা হচ্ছে ওই জিনের লোকাস। ঠিক আছে। অ্যালিল বা অ্যালিলোমর্ফ, সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত, সমস্ত ক্রোমোজোমের একই অ্যালিল কাকে বলছে এবার ব্যাপারটা একটু বলে দিই। ধরো এটা সমসংস্থ ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তার সঙ্গে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে, ধরো এর যে লোকাস, ঠিক আছে, এরও কিন্তু সেম লোকাস, একই লোকাসে অবস্থিত জিনের রূপভেদ। জিনের রূপভেদকে আমরা বলছি, যেমন একটা যদি বড়টি আর একটা হচ্ছে কি ছোটটি, এরা হচ্ছে পরস্পরের অ্যালিল। ওকে। হোমোজাইগাস, এই অ্যালিল যদি সেম টাইপের হয়, অর্থাৎ বড়টি অথবা ছোটটি, এরা যদি সেম টাইপের হয়, অ্যালিল যদি বলেছে না, যদি সমপ্রকৃতির হয়, তখন তাকে বলছি
হোমোজাইগাস। হেটেরোজাইগাস কি, যদি যদি এগুলো আলাদা প্রকৃতির হয়। সংকর মানে হচ্ছে কি বড়টি এই যে ছোটটি, এরা হচ্ছে হেটেরোজাইগাস সংকর। প্রকট গুণ, প্রকট গুণ কাকে বলছে? যে বৈশিষ্ট্যটি অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে বাধা দান করে, যে বৈশিষ্ট্যটি অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে বাধা দান করে তাদের প্রকট গুণ বলা হয়। আর যে বৈশিষ্ট্যটি বাধা পায় তাদেরকে বলছি প্রচ্ছন্ন। যেমন এখানে লম্বা, বড়টি বোঝাতেও লম্বা, ছোটটি ছোটটি খর্ব, কারণ দুটো সেম বৈশিষ্ট্য, ঠিক আছে। আর বড়টি ছোটটি এক্ষেত্রে হচ্ছে কি লম্বা, কারণ বড়টিটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন গুণ বললাম যে যে বৈশিষ্ট্যটি বাধা পায়। আমি যদি এখানে লম্বা দেখি, বড়টি ছোটটির ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা কিন্তু লম্বা দেখাবে, কারণ ছোটটিটা বাধা প্রাপ্ত হচ্ছে, সে প্রকাশ পাচ্ছে না, কারণ এখানে বড়টি আছে। কিন্তু যদি দুটোই ছোটটি থাকে তখন হচ্ছে কি কিন্তু প্রকাশ পাবে দুজনেই, কারণ দুজনেই হচ্ছে কি মানে এখানে এদের প্রকাশে বাধা দেওয়ার মতো কেউ নেই, সে কারণে এরা তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। জিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে কি যখন জিনগত বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। ধরো আমি লিখলাম বড়টি, এই গাছটা কি লম্বা, ঠিক আছে। আর যদি বলি বড়টি ছোটটি, এই গাছটাও লম্বা। এদের মধ্যে এই লম্বা দুটোর মধ্যে এই যে লম্বা বৈশিষ্ট্যটা, এটা কিন্তু কি বৈশিষ্ট্য? এটা কিন্তু ফিনোটাইপ বৈশিষ্ট্য, যেটা বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, সেটা কিন্তু ফিনোটাইপ। জিনোটাইপ কোনটা? এই লম্বাটা কি ধরনের? এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা কিন্তু বিশুদ্ধ লম্বা, ওকে। আর এটা কিন্তু কি লম্বা? এটা কিন্তু সংকর লম্বা, এটা কিন্তু সংকর লম্বা, যে কারণে এরা এক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটা কিন্তু মানে বিশুদ্ধ এবং সংকর। ফিনোটাইপ হচ্ছে কি যে লম্বা, কিন্তু বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা সেটা কিন্তু বুঝবো কি থেকে? আমরা জিনোটাইপ বৈশিষ্ট্য থেকে, ওকে। নেক্সটে যাই এবার। ফিনোটাইপের কথা বললাম, নেক্সট হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মধ্যে কি মিলন ঘটানো, ঠিক আছে। একই প্রজাতির অন্তর্ভুক্ত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি জীবের মিলন ঘটিয়ে যে নতুন জীব পাওয়া যায় সেটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এটা এক সংকর জনন, দ্বিসংকর জনন, ত্রিসংকর জনন এরকম হয়। এক সংকর জনন কাকে বলছে? যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে, এক জোড়া মাথায় রাখতে হবে, বিপরীত বৈশিষ্ট্যের চারিত্রিক মানে বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে যদি সংকরায়ন করানো হয় তখন তাকে আমরা বলছি এক সংকর জনন। যেমন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন, ঠিক আছে। নেক্সট নাম্বার 13, দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের ক্ষেত্রে কি? এক সংকর জননের ক্ষেত্রে কি দেখলাম? যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের যদি মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে, যেমন হচ্ছে কি বড়টি ছোটটি, আসবো আমরা এটা। তারপরে দু জোড়ার মধ্যে কি, সেক্ষেত্রে হচ্ছে কি ধরো আরো মানে দুটো আমি বৈশিষ্ট্য নিলাম। এবার লম্বা গাছের সঙ্গে বড়টি, তার সঙ্গে আরেকটা বৈশিষ্ট্য নিলাম, ধরো ফুল হচ্ছে সাদা, ঠিক আছে, বেগুনি ফুল যেটা, সেটা হচ্ছে ওয়াই এ ভি টিভি, আর এটা হচ্ছে টি ছোট টি আর হচ্ছে ছোট ভি। এরকম দু জোড়া, যেমন হচ্ছে এই যে বীজের ক্ষেত্রে বলেছে হলুদ ও গোল বীজযুক্ত। হলুদ গোল হচ্ছে প্রকট, ঠিক আছে, তার সঙ্গে সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, এরা হচ্ছে কি প্রচ্ছন্ন, ওকে। দ্বিসংকর। জনিত্রী-জনু, অপত্য-জনু, যেখান থেকে জীবটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে জনিত্রী-জনু, আর যে জীবটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অপত্য-জনু, ঠিক আছে। এই অপত্যকে আমরা আবার কয়েকটা ভাগে, যেরকম F1 কে বলি আমরা প্রথম অপত্য, ঠিক আছে, F2 কে বলি দ্বিতীয় অপত্য, এই যে F1 কে বলছি প্রথম অপত্য, F2 কে বলছি, আর F1 কে আমরা কি বলছি? প্রথম অপত্যজনু। এবার আছে চেকার বোর্ড। চেকার বোর্ড হচ্ছে কি যেখানে, যার সাহায্যে ব্রিটিশ বিজ্ঞানী পানেট, রেজিনাল্ড সি পানেট আবিষ্কৃত ছকের সাহায্যে সংকরণের ফলে উৎপন্ন অপত্য জীবেদের জিনোটাইপ ও ফিনোটাইপ এবং তাদের সম্ভাব্য অনুপাত নির্ণয় করা হয়, তাদেরকে বলা হয় চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, পানেট স্কোয়ার দিয়েও তোমাকে কোশ্চেন করে দিতে পারে, ঠিক আছে। এবার মটর গাছ নির্বাচন করেছিলেন কেন মেন্ডেল? কারণ মটর গাছ নাম্বার 1 হচ্ছে দ্রুত বংশবৃদ্ধি করে, স্বল্পায়ু মানে এদের জীবনকাল খুব কম, এরা উভলিঙ্গ ফুল, ঠিক আছে, এদেরকে আমি ইতর পরাগযোগ স্বপরাগযোগ দুটোই করতে পারি। 3 নম্বর হচ্ছে স্বপরাগী হওয়ায় বিশুদ্ধ গুণও বজায় থাকে,
অনেক বিপরীত বৈশিষ্ট্য উপস্থিত। এখানে কটা বিপরীত বৈশিষ্ট্য আছে? 7 জোড়া। 7 জোড়া কি? বীজের আকার গোল কুঞ্চিত, ঠিক আছে, বীজের এখানে যেমন বলে দিয়েছে, বীজের বর্ণ আমরা জানি হলুদ আর সবুজ, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং খর্ব, ঠিক আছে। মেন্ডেল সাফল্য লাভের কারণ সেটাও একটা, মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিল, কিভাবে? তিনি একসময় কেবল 1 বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তিনি পরীক্ষা করেননি। আর তিনি একজন বিশেষ তিনি শঙ্করায়নের ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করেছিলেন, তিনি একজন ভালো গণিতজ্ঞও ছিলেন। নির্বাচিত বৈশিষ্ট্যগুলি আলাদা আলাদা ক্রোমোজোম ছিল, প্রত্যেকের ক্রোমোজোমগুলো কিন্তু আলাদা ছিল, আলাদা আলাদা ক্রোমোজোমে ভাগ করা ছিল, যে কারণে তিনি করতে পেরেছিলেন, ঠিক আছে। এবার আসবো এক সংকর জনন। এক সংকর জননের ক্ষেত্রে দেখো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নকে আমরা কি বলছি? এক সংকর জনন। কি করা যায়? এক সংকর জনন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেরকম এখানে দিয়েছে বড়টি আর ছোটটি, বড়টি ওকে ইনটু, মানে তার সঙ্গে ক্রস করাচ্ছি ছোটটি। এটা হচ্ছে কি? পি জনু। এখান থেকে আমি গ্যামেট পাচ্ছি টি, এখান থেকে একই ধরনের যেহেতু সেই জন্য একটা লিখছি, সেখান থেকে আমি পাচ্ছি বড়টি ছোটটি। এর নিচে করালে এটা আমরা কি পাচ্ছি? গ্যামেট, ঠিক আছে, গ্যামেটগুলো গোল করে রাখবে গ্যামেট। এখান থেকে আমরা পাচ্ছি F1, যেটা কি পাচ্ছি? সংকর লম্বা। তারপর এদেরকে কি করে দাও, এবার এদের সঙ্গে তুমি মানে আবার এদের সঙ্গে যদি আমি ক্রস করে বড়টি ছোটটি ইনটু বড়টি ছোটটি, তাহলে কি পাচ্ছি? এখান থেকে দুটো গ্যামেট পাচ্ছি, বড়টি ছোটটি, আর কি পাচ্ছি? বড়টি ছোটটি। এদের তুমি এবার ক্রস করা, বড়টি ছোটটি, তাহলে এখানে পাচ্ছি ছোটটি আগে করে দিলাম, বড়টি ছোটটি। তাহলে দেখো 1, এটা একটা 2, আর এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1:2:1, আর যদি আমরা ফিনোটিপিক্যালি দেখি তাহলে কি আসবে? 3:1। ফিনোটিপিক্যালি দেখলে 3:1, আর জিনোটিপিক্যালি দেখলে 1:2:1। সিদ্ধান্ত পৃথকীকরণের সূত্র করেছিলেন। জনিত্রী থেকে অপত্য যাওয়ার সময় ফ্যাক্টর বা জিনগুলি মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনের সময় এরা কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। এটাই ছিল কি? এবার আসবো যে দ্বিসংকর জননের ক্ষেত্রে, এটা আমি ডিটেলে এত বলছি না, এক্ষেত্রে করেছিলেন তিনি এই যে হলুদ গোল আর সবুজ কুঞ্চিত নিয়ে করেছিলেন। এদের অনুপাত ছিল 9:3:1, 9:3:3:1, ঠিক আছে। আর জিনোটাইপ যেটা ছিল, জিনোটাইপটা লিখে দিচ্ছি। জিনোটাইপ কি ছিল? তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু এটা বুঝিয়ে দিব আবার যদি আমাকে জানাও, ঠিক আছে। জিনোটাইপের অনুপাতটা কি ছিল? 1:2:2:4:1:2:1:2:1, এটা সবাই জানে। মনে রাখবো কিভাবে? দেখো 1 2 2 4, ওকে, 1 2 1 2 1, 1 2 2 4, 1 2 1 2 1, এরকম মনে রাখতে পারো। অথবা তুমি 9টাকে ভেঙে দাও, 9 ভেঙে দিলে কি হবে? 5 আর 4 ভেঙে দাও, ঠিক আছে। 5টাকে ভেঙে দাও 1 2 2 4, ঠিক আছে। আর 3টাকে ভাঙবে 1:2, মানে 2:1 করবে না, 1:2 করবে, 1:2, আবার 3টাকে সেই একই ভাবে হবে 1। এখান থেকে তিনি স্বাধীন সঞ্চালন সূত্রে এসেছিলেন যে গ্যামেট গঠনের সময়, গ্যামেট তো গঠন সময় মিশ্রিত হয় না, সেটা ঠিক আছে, যে মানে পৃথকীকরণের সূত্রের পরেই এটা স্থাপিত হয়েছিল আর কি। গ্যামেট গঠনের সময় তারা মিশে যায় না, ঠিক আছে, আলাদা হয়ে যায়, সবই ঠিক আছে। গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যগুলি কি হয়? কেবলমাত্র পৃথক হয়ে যায় শুধু নয়, বরং স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়, ঠিক আছে। এই কথাটাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি আর একটা ভিডিও করে এটা বুঝিয়ে দিব দ্বিসংকরটা, ওকে। সরি কি খুলে গেল? কোপাইলট খুলে গেল। দ্বিসংকরটা আমি কিন্তু বুঝিয়ে দিব। এবার
এর একটা ব্যতিক্রমীও আছে, যেমন অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয়েছিল, যখন প্রকট গুণ, এক্ষেত্রে কি রেখেছিলাম যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয়েছিল, প্রকট গুণ কিন্তু সম্পূর্ণরূপে সরাসরি কিন্তু প্রকাশ পায়নি। ঠিক আছে, প্রকট ও প্রচ্ছন্নের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়েছিল, সেটাকে যেমন হচ্ছে যে সন্ধ্যামালতি ফুলের লাল আর সাদা, সেখান থেকে F1 জনুতে তৈরি হয়েছিল গোলাপি। এর অনুপাত সবসময় ফিনোটাইপ আর জিনোটাইপ দুটোই কিন্তু মনে রাখতে হবে 1:2:1। স্বপ্রকটতার ক্ষেত্রে কি হয়, স্বপ্রকটতা যেমন অনেকের দেখবে ব্লাড গ্রুপ হয় এ, অনেকের হয় বি, অনেকের হয় ও, আবার অনেকের হয় এ বি। ঠিক আছে, এখানে যাদের হচ্ছে এ বি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে কিন্তু এ আর বি দুটোই কিন্তু একসঙ্গে প্রকাশ পায়, সেই জন্য এ বি ব্লাড গ্রুপ কিন্তু সহপ্রকটতা, এ বি ব্লাড গ্রুপ কিন্তু সহপ্রকটতা দেখায়। ঠিক আছে, এবার আসছে সেক্স ডিটারমিনেশন, লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণে মানুষের ক্ষেত্রে কিরকম হয়, আমি আগেই বলেছি যে মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে ধরো আমাদের পিতা এবং হচ্ছে মাতা, পিতার ক্রোমোজোম 44A প্লাস XY, মাতার ক্ষেত্রে কি 44A প্লাস হচ্ছে কি XX। এখান থেকে গ্যামেট উৎপন্ন হতে পারে, এখানে কিন্তু সেম গ্যামেট উৎপন্ন হবে যেহেতু এক্স দুটো একই, তাহলে কত 22A প্লাস এক্স। এখানে কি উৎপন্ন হতে পারে, দুটো গ্যামেট উৎপন্ন হতে পারে 22A প্লাস এক্স এবং হতে পারে কি 22A প্লাস ওয়াই। এই এক্সটা যদি এক্স এর সঙ্গে গিয়ে যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে 44A প্লাস XX, তাহলে এটা কি হবে স্ত্রী। আর যদি এইটা উৎপন্ন হয় তাহলে কি হবে 44A প্লাস কি হচ্ছে XY, তাহলে এটা কি পুরুষ। এইভাবে লিঙ্গ নির্ধারিত হয়, কে বলেছে। এবার কয়েকটা জিনগত রোগ সম্বন্ধে আমরা জানবো, যেমন হচ্ছে তিনটা জিন এখানে রোগ আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, আর হচ্ছে হিমোফিলিয়া, আর একটা হচ্ছে বর্ণান্ধতা। ওকে, থ্যালাসেমিয়া হচ্ছে কি, থ্যালাসেমিয়া যে রোগটা এটা কিন্তু আমাদের অটোজোম বাহিত রোগ। হ্যাঁ, এই যে বলেছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেখানে গ্লোবিন মানে আমাদের তো হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন দুটো জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। ওকে, এটি একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেখানে গ্লোবিন পেপটাইড চেন ঠিকমতো তৈরি হয় না, ফলে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন ও হিমোগ্লোবিন থাকে, যার ফলে রক্তাল্পতা দেখা যায়। এর লক্ষণ কি, তীব্র অ্যানিমিয়া বা রক্তাল্পতা, যকৃত প্লীহা বড় হয়ে যায়, যেকে আমরা স্প্লিনোমেগালি বলি, এই যে লেখা আছে স্প্লিনোমেগালি, কালচে ত্বক অস্থি দুর্বল হয়ে যাবে। আমরা থ্যালাসেমিয়া যদি প্রকারভেদ দেখি, থ্যালাসেমিয়া কিন্তু সাধারণত দুই প্রকার হয়, আলফা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে আমাদের 16 নম্বর, যেহেতু অটোজোম 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটিতে হয়, বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে বিটা থ্যালাসেমিয়া, একে আমরা কুলির অ্যানিমিয়াও বলে থাকি। কেন, বিজ্ঞানী কুলির নাম অনুসারে। ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা, ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা, কারণ হচ্ছে ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা মানে এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি দেখা যায় আর কি। প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আলফা থ্যালাসেমিয়াকে বলা হয় কিন্তু বিটা থ্যালাসেমিয়াকে কি মেনলি কিন্তু বলা হয়। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে কি, হিমোফিলিয়া কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, মানে এক্স এর যদি কোনো খারাপ থাকে, এক্স এরই ভালো বা খারাপ, কিন্তু ওয়াই ক্রোমোজোমে এর কিন্তু কোনো প্রভাব কাজ করে না। ঠিক আছে, প্রকারভেদ ও কারণ। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া 8 নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টর নম্বর 8, এটাকে আরেকটা বলা হয় AHF, যেটা লেখা আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে হয়। একে রাজকীয় হিমোফিলিয়াও বলা হয়, কারণ এটি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশধরের মধ্যে দেখা গেছিল, এই জন্য একে রাজকীয় হিমোফিলিয়াও বলা হয়ে থাকে। নেক্সট,
হিমোফিলিয়া বি এটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টরের ফলে হয় এবং ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়, কারণ ক্রিসমাস ডিজিজ বলা হয়। প্রথম রোগী স্টিফেন ক্রিসমাসের নাম অনুসারে, এটাকে ক্রিসমাস। ক্রিসক্রস উত্তরাধিকার। ক্রিসক্রস মানে কিরকম, যদি মায়ের থেকে পুত্র এবং পিতা থেকে কন্যাতে রোগ সঞ্চারিত হয় তখন সেটাকে আমরা বলছি ক্রিসক্রস উত্তরাধিকার। ওকে, লাস্ট টপিক হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, কালার চিনতে না পারা। ঠিক আছে, বর্ণান্ধতার ক্ষেত্রে এটাও কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া হচ্ছে কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, যাতে লাল, সবুজ এবং নীল, এখানে নীলটা দেয়নি, এবং হচ্ছে নীল। ওকে, বর্ণ চিনতে অসুবিধা হয়। প্রকারভেদ, প্রোটোনোপিয়া লাল বর্ণান্ধতা, টাইটেনোপিয়া নীল বর্ণান্ধতা এবং ডিউটারনোপিয়া হচ্ছে সবুজ বর্ণান্ধতা। ডালটনিজম, বিজ্ঞানী জন ডাল্টনের কিন্তু তিনি কিন্তু বর্ণান্ধ ছিলেন, ঠিক আছে, তার লাল বর্ণান্ধ ছিল। জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব। জেনেটিক কাউন্সিলিং কি? জেনেটিক কাউন্সিলিং হচ্ছে বিবাহের পূর্বে এই যে থ্যালাসেমিয়ার ঝুঁকি, থ্যালাসেমিয়া থেকে মানে ঝুঁকি রোকার জন্য কি করা হয়, জেনেটিক কাউন্সিলিং করাতে হয়। বিবাহের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে বর ও কনে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা যায়। দুজনে বাহকের বিবাহ হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি 25% থাকে। তাই সুস্থ সন্তান লাভের জন্য বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। ওকে, থ্যাংক ইউ। এখানে এতদূর পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও আসবে একটু পরেই, ঠিক আছে, এরপরে নেক্সট ভিডিওটা দেখবে। এটা একটা জাস্ট রিভিশন, এটাকে জাস্ট একটু দেখে নাও, আর কিছু নয়। ওকে।